দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আমন্ত্রণ জানাচ্ছি। চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনের সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে রাখছি। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, অপ্রাসঙ্গিক করা হবে আওয়ামী লীগকে, এটি বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ সহ নেতৃবৃন্দ আজ এক সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন। পাশাপাশি আরেকটি সংবাদ, সড়ক অবরোধ করে বিক্ষোভ, নগর জুড়ে তীব্র যানজট, ভোগান্তি চরমে। শাহবাগ এবং জাহাঙ্গীর গেট দুই জায়গায় আজকে অবরোধের ঘটনা ঘটেছে, সড়ক অবরোধের। আরেকটি খবর আছে, এটি দেশের বাইরের, যদিও দক্ষিণ কোরিয়ায় পাখির সঙ্গে সংঘর্ষে কোরিয়ান যাত্রীবাহী বিমানসহ বিধ্বস্ত, 179 জন নিহত। এছাড়াও দেশে আরও বেশ কিছু সংবাদ আছে। আরেকটি সংবাদ রয়েছে যে প্রধান উপদেষ্টা আর প্রেস উইং থেকে জানানো হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইশতেহার তারা দিচ্ছে সেটি একটি বেসরকারি উদ্যোগ, তার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। তো সব মিলিয়ে এই আলোচনাগুলোই আমরা আমাদের আজকের এই আয়োজনে আলোচনা করার চেষ্টা করব। আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই আলোচনার জন্য। রয়েছেন আমার বাঁয়ে কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের দুই রতনকেই স্বাগতম। যেই বক্তব্যগুলো বা যে সংবাদগুলো এতক্ষণ উপস্থাপন করছিলাম তার মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে একটি সংবাদ নিশ্চয়ই আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে যে 31 তারিখে, অর্থাৎ এই বছরের একেবারে শেষ, 24-এর শেষে একটি 31 ডিসেম্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে একটি আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে পরিবর্তন, সেই পরিবর্তনের অন্যতম যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলেছে যে একটি ইশতেহার, যেটাকে জুলাই প্রক্লেমেশন এরভাবে তারা অভিহিত করেছে, এটি তারা দিতে চায়। এবং তারা ফ্যাসিবাদমুক্ত মুজিববাদের কবর রচনা করে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে, এই পর্যন্ত এখনও একটি ধারণা পাওয়া গেছে। এই মিলিয়ে তারা একটি ইশতেহার দেবে। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ প্রায় 5 মাস অতিক্রম করেছে। ঠিক এই সময়ে এসে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি ইশতেহার দিতে চাচ্ছেন, মানে এটা কেন? এবং আপনার কাছে কি মনে হয় যে 5 মাস পরে একটি ইশতেহার আসছে, যেটি আরও আগে আসতে পারতো, না এই ইশতেহারের মধ্য দিয়ে নতুন কোনো বিষয়ের সূচনাও বা হতে যাচ্ছে? আমি আপনার ধারণাটি জানতে চাই। ধন্যবাদ। এই ইশতেহারের ধারণাটা তাদের মধ্যে ছিল কিনা এটা নিয়ে এখন একটু সন্দেহ আছে। কারণ কোনো একটা ঘটনা যখন ঘটে তখন ঘটনাটা আকস্মিক বলে মনে হয় অনেকের কাছে, কিন্তু ঘটনার প্রস্তুতি চলে অনেক দিন ধরে। যেমন একজন গায়ক খুব সুন্দর একটা গান গাইলেন, সবাই বলে এত সুন্দর গান গাইলেন, দেখতে হবে তার পিছনে তার হয়তো 30 বছরের সাধনা আছে। একজন চিত্রকারের ছবি আঁকলেন, বলে দারুণ ছবি এঁকেছেন, তো দেখা যাবে তার পিছনে হয়তো তার 40 বছরের সাধনা আছে। ঠিক তেমনি 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগ, অনেকে মনে করতে পারে এটা 1 মাসের ঘটনা, কিন্তু 1 মাসের আগে আরো বহু মাস ধরে এর বিরুদ্ধে একটা আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, এবং 15 বছরের আন্দোলন তো আমরা বলি, এখানে কামরুজ্জামান রতন আছেন, তাদের একটা আন্দোলন আছে। এগুলোকে যদি অনেক সময় ইতিহাসকে যদি কেকের টুকরোর মতো যেটুকু আমার পছন্দ সেটুকু আমি কেটে নিলাম, তাহলে কিন্তু ইতিহাসকে বিকৃতি সাধন করা হয়। ইতিহাসের একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতাটা রক্ষা করা হয় না। খুব ভালো হতো, যেমন আমরা ধরুন আমরা দুজনেই আমরা 90-এর ছাত্র আন্দোলনের নেতা ছিলাম। 90-এর ছাত্র আন্দোলন অনেক ঘটনার সঙ্গে কিন্তু আরেকটা ঘটনা যুক্ত ছিল, সেটা ছিল 19শে নভেম্বর 3 জোটের একটা রূপরেখা ছিল। 3 জোটের রূপরেখা, তার মানে সেটা একটা গাইডিং প্রিন্সিপাল ছিল। আর তার আগে 22 ছাত্র সংগঠন, ছাত্র সংগ্রাম পরিষদ ছিল। ছাত্র সংগ্রাম পরিষদ এবং 22 ছাত্র সংগঠন তারা জেহাদের মৃত্যুর পরে তারা আবার সর্বদলীয় ছাত্রঐক্য ঘোষণা করে তারা বলেছিল যে এক দফা এরশাদকে যেতে হবে। তার মানে নানা লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এরশাদের পতন হয়েছিল, পদত্যাগ হয়েছিল। এই ডিসেম্বর যাচ্ছেন যে মানে একটা সময় পরে বা একটা প্রেক্ষাপট পরে পরিবর্তন এসেছে, কিংবা এটা হলো 90-এর অভ্যুত্থান যদি ধরি, তার আগে আর একটা অভ্যুত্থানের ইতিহাস আমাদের জানা আছে, 69-এর গণ অভ্যুত্থান। তারও আগে দেখুন, সে 62 ছাত্র আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিকভাবে একের পর এক আন্দোলন হতে হতে আসাদের রক্তের মধ্য দিয়ে 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। ফলে কোনো গণ অভ্যুত্থান কিন্তু আকস্মিক হয়নি।
জাদুমন্ত্রে হয়নি, কোনো একজন বংশীবাদকের বাঁশির সুরে এটা হয়নি। এটা ছিল অনেক মানুষের দীর্ঘদিনের প্রধান লড়াই, আত্মত্যাগ, জীবনদানের মধ্য দিয়ে। ফলে তারপরে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যে একটা চিন্তা এলো তারা একটা রাজনৈতিক দল গঠন করবেন। তারা শুরুতে বললেন রাজনৈতিক দল গঠন করবেন, কয়েকদিন পরে বললেন যে না, রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা তাদের নেই। আবার দেখা যাচ্ছে তারা আবার একটা রাজনৈতিক দল গঠন করবেন। তা রাজনৈতিক দল যখন গঠন করবেন তখন তারা ভাবলেন দল গঠনের একটা তো রাজনৈতিক ভিত্তি লাগবে। সেই কারণেই হয়তো তারা মনে করছেন যে এই অভ্যুত্থানের একটা রাজনৈতিক ব্যাখ্যা তারা দাঁড় করাবেন। আমরা স্বাগত জানাই, ঠিক আছে, তারা কি লেখে এটা আমরা দেখতে চাই। আমরা আগ্রহের সঙ্গে দেখতে চাই যে যে আকাঙ্ক্ষাটা জনগণের মধ্যে ছিল, জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের প্রোক্লামেশনের মধ্যে কতটুকু থাকে। আর প্রোক্লামেশন এটা কিন্তু কোনো বাইন্ডিং ম্যাটেরিয়ালস না। একটা প্রোক্লামেশন হলেই সেটাকেই মেনে চলতে হবে তা না, কিন্তু এটা হয় কি, মানুষের থাকে একটা প্রতিশ্রুতি, এটা একটা প্রতিশ্রুতির জায়গাটাই হবে আর কি। আমরা তাদের প্রতিশ্রুতিও দেখতে চাই। তারা তো একসময় ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছিলেন। আসলে কাদেরকে ইনক্লুশন করতে চান? তারা কি পতিতদেরকেও আবার ইনক্লুড করতে চান কিনা? এটা কি ঠিক হবে? আপনি কি বলছেন? ঠিক যদি হয়, এরকম যদি হয়, কারণ এর মাঝখানে হঠাৎ করে এইখানে তারা স্পেসিফিক একটি বক্তব্য আমি বলেছি যে মুজিববাদের কবর রচনা এবং নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে এই কথাটার মধ্যে এই বক্তব্যটা আছে তাদের। এই কথাটার মধ্যে দেখুন দুটো জিনিস আছে। জি, মুজিববাদের কবর রচনা কে করবে? আর মুজিববাদ বলতে আদৌ কিছু ছিল কিনা? যে জিনিস ছিল না সেটার কবর কিভাবে রচিত হবে? বাংলাদেশের ৭২-এর সংবিধান তো আর মুজিববাদী সংবিধান না, এটা তো স্বাধীনতার মধ্যে রচিত সংবিধান। এক, দুই নম্বর হচ্ছে কোনো দলকে ঘোষণা দিয়ে অপ্রাসঙ্গিক ঘোষণা করা যায় না। আচ্ছা, মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হলো কেমন করে? যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছিল সেই মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল কেমন করে? যে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ভোট এবং সে এমনি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ভোট এবং পছন্দের তালিকায়, জনগণের পছন্দের তালিকাতে সরে গেলেই তো আপনি ঘোষণা দিয়ে কাউকে অপ্রাসঙ্গিক করার, এটা আসলে বলা যায় কিন্তু আসলে বাস্তবসম্মত না। কিন্তু আমরা মনে করি তারা নতুন যারা দল গঠনের ব্রতী হয়েছেন, তারা দল গঠনের একটা প্রাথমিক ভিত্তি হিসেবে তারা হয়তো একটা জুলাই অভ্যুত্থান বা আগস্ট অভ্যুত্থানের একটা প্রোক্লামেশন বা একটা ঘোষণাপত্র বলতে চান। সেই ঘোষণার মধ্য দিয়ে তারা নিজেদের কাছেও একটা কমিটমেন্ট করবেন, জনগণের কাছে তাদের প্রতিশ্রুতিটা ব্যক্ত করবেন। এটা ভালো হবে যে আমরাও, জনগণও জানতে চাই, বা আমরা যারা আন্দোলনের মধ্যে ছিলাম, আমরা যারা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছি দীর্ঘদিন ধরে, আমরাও তো জানতে চাই আমাদের ৬৯-এর আকাঙ্ক্ষা কী ছিল, আমাদের ৯০-এর আকাঙ্ক্ষা কী ছিল, আমাদের ২৪-এর আকাঙ্ক্ষা কী ছিল। সেই আকাঙ্ক্ষাগুলো পূরণের পথে আমরা কিভাবে রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করছি, এটার জন্য অনেক সময় একটা মাপকাঠি লাগে। তো ওই মাপকাঠিতে আমরা বিচার করতে চাইবো আমরা কতটুকু এগোলাম অথবা কতটুকু এগোতে পারিনি। সেই অর্থে আমরা মনে করি ঠিক আছে, তাদের এটাকে আমরা মনে করি তাদের এই প্রস্তাবনা আগ্রহের সঙ্গে লক্ষ্য করছি। কিন্তু তাদের রাজনৈতিক দল, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছেন, পাশাপাশি কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি আলাদা প্ল্যাটফর্ম করা হয়েছে। এই দুই সংগঠন বা দুই মোর্চার ভিতরে আপনি কোনো মিল, বা তাদেরই বলা হচ্ছে সুশীল সমাজের একটি অংশ? আমার মনে হয় যে একটা হচ্ছে বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে তারা নাগরিক কমিটি বলছে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছিল। ফলে দুটো কিন্তু পরস্পরের পরিপূরক বলেই মনে হচ্ছে। যদিও তারা দেখানোর চেষ্টা করছেন যে তারা একটা ভিন্ন অবস্থানে আছেন, কিন্তু তাদের কথার মধ্যে এবং তাদের বিভিন্ন ব্যক্তিবর্গের পরস্পরের সঙ্গে সম্পৃক্তির মধ্য দিয়ে মনে হচ্ছে তারা দুজনার আর কি, তারা প্রায় একাকার হয়ে কাজ করছেন দুটো প্ল্যাটফর্মে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে আছেন, আবার নাগরিক কমিটির মধ্য থেকে তারা বলছেন যে তারা ঠিক সরকারে নাই। তাহলে সরকারে আছি এবং নাই এই দুটোকেও কখনো কখনো আড়াল করবার জন্য, আবার কখনো কখনো সম্পর্ক রাখবার জন্য, সম্পর্কও রাখছেন আবার আড়ালও করতে চাইছেন। এই জন্য হয়তো দুটো আলাদা এন্টিটি হিসেবে তারা আলো ছায়ার খেলা বলছেন, তাই তো? আমি বলতে চাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি কিন্তু কোনো কিছু ঘোষণা করেনি আজকে, কিন্তু যেই ঘোষণাটি করেছে, যে সংবাদ সম্মেলনটি করেছে, সেটা শুধুমাত্রই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখানেও দেখুন, জি, আবার সরকারের পক্ষ থেকে যদি বলি যে প্রেস উইং বলেছে যে তিনি বলছেন যে এটা আবার সরকারের পার্ট নয়। তার মানে বিষয়টা আরো একটু অস্বচ্ছ হয়ে গেল যে তাহলে কে, কারা, কেন এই বিষয়গুলো করছে। আমি একটু কামরুজ্জামান রতন জনাব আপনার কাছে আসছি। যে প্রসঙ্গটি তিনি টেনেছেন সেটার আলোকে একটু যাই। সেটি হচ্ছে যে প্রশ্ন করা হয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইংকে যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটির সাথে সরকারের সম্পৃক্ততা নেই,
সরকারের সম্পৃক্ততা থাকবে কেন, বা সরকারের সম্পৃক্ততা থাকবে এই প্রশ্নটা কেন আসছে? এই প্রশ্নটাই বা আসার প্রয়োজনটা কি? আমি রাজিকুজ্জামান রতন ভাইয়ের প্রাসঙ্গিক অনেকাংশেই একমত। তার সাথে আমি আমার কিছু নিজের ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি সাপ্লিমেন্ট কথা নিশ্চয়ই। বলবো। সেটা হলো যে সব জিনিসের একটা স্বচ্ছতা থাকা উচিত। রাজনৈতিক দল করতে কারোই কিন্তু এদেশের নাগরিকদের কোনো বাধা নেই, কিন্তু আমার প্রত্যাশা 5ই আগস্টের আগে আমাদের একটা প্রত্যাশা ছিল, আর এখন যে সময়টা সেটা হল বাস্তবায়নের। এখন যারা সরকারে আছেন, সরকারের 2জন মন্ত্রী আমরা জানি তারা আছেন, পরবর্তী নাগরিক যে কমিটি তারা নাগরিক বাইরে, যেটা এখন জুলাই 31 তারিখে যেটা তারা ঘোষণাপত্র দেবেন। আমরা তো ওয়েলকাম জানাবো। অ্যাকচুয়ালি কাদেরকে নিয়ে কোন উদ্দেশ্যে এই দলটা গঠন করলো এবং জুলাইয়ের যে প্রত্যাশা আমাদের আন্দোলনের সফলের পরে জন আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আগামী দিনের রাষ্ট্রটা, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাটা কিভাবে ঢেলে সাজাবে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারই কিন্তু উপলক্ষ করেই কিন্তু আজকের এই সমস্ত আয়োজনটা। সেই ক্ষেত্রে আমি বলবো মানুষের দেহের একটা, যদি আমি যে কোনো একটা রোগ যদি আপনি দেখেন, যদি যেটা মানে ভিজিবল দেখা যায় আমি আমার এই রোগটা, এটার একটা চিকিৎসা আছে, কিন্তু হিডেন কিছু রোগ থাকে। হিডেন রোগকে যদি আপনি লুকায়িত করে আপনি যদি দেহটাকে আপনি কোনো উপসর্গ নাই যে রোগের নেই বা থাকলেও আমি এটা কাউকে আমি প্রকাশ করছি না, কিন্তু একদিন দুদিন পরে কিন্তু সেটা প্রকাশিত হয়ে যাবে। তখন কিন্তু মানুষ বুঝে যাবে যেটা এই সরকার থেকে কখনই আমরা আশা করতে চাই না, যে একদিন তারা বলল আমরা দল করব না, আবার আজকে নাগরিক কমিটি বা তারাও একটা ঘোষণাপত্র দিয়ে ছাত্র আন্দোলন তারা কি করতে চায়। ওকে, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা সব নাগরিক, সব দল, অবশ্যই আমরা চাই এটা অংশগ্রহণমূলক, সবারই একটা পার্টিসিপেন্ট থাকুক। তারা এক এক সময় এক এক কথা বলবে, এটা কিন্তু মানুষ প্রথমে কিন্তু প্রারম্ভিকই কিন্তু এই জিনিসটাকে সহজভাবে কেউ নিবে না। ওরা করবে সেটা স্বচ্ছতার ভিত্তিতে, জাতিকে সে প্রকাশ করুক, জাতি কোনটাকে অ্যাকসেপ্ট করবে কোনটাকে করবে না। তারপর সরকারি সহযোগিতায় তারা কতটুকু দল গঠন করবে, এই দল জনগণের কাছে কতটুকু অ্যাকসেপ্টেন্স হবে, এগুলো তো সামনে ভবিষ্যতের ব্যাপার। তো আমরা চাই জুলাই গণঅভ্যুত্থান, আপনি দেখেন রতন ভাই তো বললেন যে এটা দীর্ঘদিনের একটা কিন্তু লালিত একটা কষ্টার্জিত কিন্তু আমাদের একটা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম। এটা এই 7ই আগস্ট চূড়ান্ত বিজয়, একটা পরিণত আমরা পেয়েছি। আপনি দেখেন সেই ক্ষেত্রে আমি বলি একটা আমরা তাওয়াকে আমরা গরম করেছি কেন? একটা মাছ ফ্রাই করে খাবো, মজা করে খাবো, একটা ডিম ফ্রাই করতে পারি, তাওয়াটা কবে থেকে গরম হয়েছে? দীর্ঘদিনের একটা আমাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডকে যখন জনরোষে ওরা যখন মানুষের কাছে অতিষ্ঠ হয়ে গেছে, তখনই কিন্তু তাওয়াটা গরম হয়েছিল। এবং এই তাওয়া গরম করতে গিয়ে রতন ভাইকে কম কষ্ট করেছে বেগম খালেদা জিয়া। উনি একটা তুচ্ছ মামলা নয়, একটা পরিকল্পিত মামলা, ওনাকে রাজনীতি থেকে ওনাকে কিন্তু নিশ্চিহ্ন করার জন্য কিন্তু ওনাকে কিন্তু একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে রাজনীতি থেকে বের করে দিয়েছে। এবং শারীরিকভাবে ওনার আজকে দেখেন অবস্থাটা, আমার তারেক রহমানকে বিদেশ যেতে হয়েছে। আপনি প্রতিটা মামলা এবং এই যে ধারাবাহিকভাবে আমি মনে করি আন্দোলন সংগ্রামে যারাই ছিলেন, শুধু আমরা না, প্রতিটি দলের মানুষগুলোকে কিন্তু যারা নেতৃত্ব দিয়ে এই যে জুনায়েদ সাকি, নূরদেরকে ওরা কীভাবে, যারা রাজপথে ছিলেন মান্নাবের মতো লোকদেরকে, কাকে ওরা মানে যাকেই মনে করেছে এই লোকটা আমাদের আন্দোলন বা আমাদের ক্ষমতায়নের জন্য বা ক্ষমতা দীর্ঘায়িত করে যাকে ওরা ফ্যাক্টরস মনে করেছে, তাকেই কিন্তু এই নিষ্পেষণ বা বিভিন্ন গায়েবী মামলা দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু পথ রোধ করছে। তো এই প্রক্রিয়ার সাথে হ্যাঁ, আপনি 3 তারিখ পর্যন্ত কিন্তু আপনি দেখেন কোটার আমার এই যে ছাত্র ভাইয়ের সন্তানরা 3 তারিখ পর্যন্ত কি তারা কি এক দফায় ছিল? 3 তারিখ পর্যন্ত কিন্তু তারা এক দফায় আসে নাই। তারা কোটা বিরোধী আন্দোলন তারা যেভাবে ইয়ে করেছে, তখন বাস্তব পরিপ্রেক্ষিতে এখন তো বলতে গেলে অনেক কিছু, আমি চাই না যে তাদের মধ্যে ওরকমভাবে আমরা ফারাক করতে। মোট কথা হলো একটা দানব ছিল, দানবকে সাধারণত আপনাকে দানব একটা হাতি এরকম ছিল। এই দানবকে সরাতে কিন্তু সমস্ত মানুষগুলো কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু তার এফোর্ট দেওয়ার যা করা দরকার সবই কিন্তু করেছে। বৈষম্য বিরোধী ছাত্ররা একটি কথা একটু ইন্টারাপ্ট করে বলে থাকে
যে এর আগ পর্যন্ত তারা যখন এসে চূড়ান্ত পর্যায়ে এই গণঅভ্যুত্থানটা সংগঠিত হলো, তারা আপনি যে কথাটা বলছেন এই ধরনের আপনাদের উপর একটা দায় চাপাতে চায় যে এর আগে তো বিএনপি পারে নাই, বা আপনারা যারা আন্দোলন করছিলেন আপনারা তো চূড়ান্ত কোনো বিজয় আনতে পারেননি, বা শুধুমাত্র নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি, এরকম অনেকগুলো বক্তব্য কিন্তু এসছে গণমাধ্যমে। আমার এই ক্ষেত্রে আমি বলি 90 মিনিটের একটা ফুটবল খেলা হয়, আপনি দেখেন 90 মিনিটের খেলায় কিন্তু গোল হয় না, অতিরিক্ত টাইমে গোল দিয়ে বিজয় আমরা লাভ করি। তো 90 মিনিটে কি আমরা খেলি নাই? ওইখানে আমাদের গোলরক্ষক ছিল, যদি আমি ডিফেন্সিভ খেলাটা হয়নি, কিন্তু পরিপূর্ণ একটা আমরা মনে করি একটা প্রচেষ্টা ছিল। সুতরাং আমি ছোট করে বলছি না, তারা এসেছে, তারা রক্ত দেওয়ার ক্ষেত্রে তারা আমাদের ইন্সপিরেশন জুগিয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলবো এখন দেখেন বাস্তব অবস্থা। আমি একটা কথা বলতে চাই, আমরা সব ক্ষেত্রে কালকে ওই যে আমাদের যে সম্মানিত সবাই ওখানে আলোচনা সবাই ছিলেন, সবাই কি বলতেছে, একটা ঐক্যের কোনো বিকল্প নেই। এবং আপনি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে চান, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ওরা হয়ে গেছে মানুষের মনে, বিবেকে, হৃদয়ে। ওইটাকে যদি আপনি সত্যিকার তো অপ্রাসঙ্গিক করে মাঠে যদি আপনি এই মানুষের যে দাবিটা, এটা যদি আপনি যদি একটা করে আপনি রাখতে চান, সবার মধ্যে আমাদের ঐক্য দরকার। সেইখানে আপনি কাগজে কলমে আওয়ামী লীগকে রেসের ওইটা কিন্তু হবে না। ওইখানে কিন্তু জাতীয়তাবাদী দল, এই রতন ভাই, আমাদের সবাইকে কিন্তু দরকার। আমি মনে করি তারা কি বলছে ইশতেহারটা আমরা দেখি, আমরা তাদেরকে কখনই আমরা রাষ্ট্র গঠনে সবাইকে নিয়ে কিন্তু রাষ্ট্র গঠন, সর্বোপরি আমাদের কিন্তু ভোটের নির্বাচনে মানুষের বিবেকের কাঠগড়ায় আমাদের যেতে হবে। ওই কাঠগড়ার মানদণ্ডে আমরা যারা গণরায় পাবো তারাই তো আগামী দিনের, এবং আমাদের এখানে দল বিশেষ করে আমাদের 31 দফার মধ্যে সবাইকে নিয়েই তো আমরা 31 দফা, আমাদের দল স্পষ্ট, তারেক রহমান আমাদের স্পষ্ট বলেছে আমরা একটা জাতীয় সরকার আমরা গঠন করব। তো সেইখানে যদি তারা যদি বেশি আসন পায়, তাদের নেতৃত্বে আমরা তো থাকবো, আবার আমরা যদি আসি আমাদের নেতৃত্বে তারাও থাকবে। আমার মনে হয় না এখন ভাগ করার সময় আসছে, আর ভাগ করলে লাভবান হবে পতিত আওয়ামী লীগ। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। ওইখানে আমি মনে করি যে আমাদের আওয়ামী লীগের চেয়ে বড় শত্রু আর কেউই নাই। আর আওয়ামী লীগ শত্রুকে আসলে যদি নিশ্চিহ্ন করতে চাই আমরা রাজনৈতিকভাবে, সেইখানে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। মানে জনগণ তাদেরকে মানে আসলে নিষিদ্ধ করতে হবে, আপনারা জনগণ অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেখানে মানুষের কলমে নিষিদ্ধের কথা তো উঠেছে, বেশ কাগজে কলমে নিষিদ্ধ করা, আমি আমার ব্যক্তিগত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে না, ওটা আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ওরা কি বিভিন্নভাবে উকিঝুঁকি দিয়ে কি মিছিলের চেষ্টা করছে না? বা এইটাই তো আওয়ামী লীগের শক্তি না? আওয়ামী লীগের তো এদেশে ভোট আছে, তো সুতরাং আগে জনগণের কাছে দীক্ষিত হতে দেন, তারপরে ওদের যে মামলা আছে। এবং আমি তো মনে করি যে গতকাল আমরা আলোচনা যেটা শুনেছি 16 ডিসেম্বর এই পতিত হাসিনার এবং তার যে মানে বহর ছিল, ওই বহর যারা গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছে তাদের বিজয় উৎসব হবে, ওইটাকে আমরা বিশ্বাস করতে চাই। এবং বিজয় উৎসবের পর একটা হলো আইনগতভাবে তাদের বিচার হবে, আরেকটা হলো জনগণের কাঠগড়ায় তাদের অপকর্মের জন্য তাদের যে বিচার হবে, ওই বিচারের পরেই বাংলাদেশের যেই সংস্কার বলি আর যেই নির্বাচনের পরিবেশের জন্য যেটা আমাদের করণীয়, সবাই মিলে আমরা এটা জনগণের সর্বোপরি আমরা বলি জনগণের কাছে আমরা যেতে চাই, বিবেকের রায়টা আমরা পেতে চাই, ভোটের অধিকারটা আমরা প্রয়োগ করতে চাই। মানুষ যে ভোটকে দিতে ভুলে বসেছিল, আসলে ওই ভোটের রায়টা আমরা সর্বদলীয় বা আমাদের যেটা জাতীয় সরকার যেটাই আমরা বলি, আমরা ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি। ঐক্যের কথা বলছেন, ঐক্যের কোনো বিকল্প, এটা সবাই বলতেছে, শুধু জাতীয় দল আমরা বলছি না, সবাই তো বলছে ঐক্যের কথা। এবং ঐক্য যদি আমাদের কিন্তু ঐক্যটাই তো হচ্ছে না, বারবারই আপনাদের বিভিন্নভাবেই কিন্তু মতদ্বৈততা তৈরি হচ্ছে। সেখানে এখানে তো লোভ বা চাওয়ার ব্যাপার যদি আমি আমাকে বলি, এখন তো চেয়ারের বা ক্ষমতার যদি আমি ফ্লেভার নিয়ে কথা বলতে চাই, একটা কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা দাঁড়িয়ে থাকবো, আর বিভাজিত হলে আমরা ধরাশায়ী হব, সেটা দুদিন আগে বা পরে। আমাদের আওয়ামী এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের প্রথম শর্ত হবে, এবং আমাদের মন দিয়ে এ কথাটা বলতেও হবে, এবং ওই অনুযায়ী আমাদের কর্মকাণ্ডের মধ্যে ওই আস্থা এবং বিশ্বাস এবং নিজেদেরকে মানে আপনার পরিবর্তন করতে হবে, আপনার সহমর্মিতা দিয়ে আপনাকে আমি মানে সবাই মিলেমিশে যে একটা রাষ্ট্র গঠন করা যায়, আমার মনে হয় ওই চিন্তার মধ্যে সবাইকে অ্যাকোমোডেট। আমরা একটু আলোচনার যেতে চাই। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটি যে আলোচনাটা আমরা করছিলাম বিশেষ করে জুলাই প্রক্লেমেশন, যেটাকে বলছে যে ইশতেহার, জুলাই ইশতেহার, আমি যদি আপনাকে একটু জানতে চাই যে এর আগে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাষ্ট্রপতির অপসারণ চাওয়া হয়েছিল,
তারপরে আরেকটা বিষয় আমরা দেখেছি, আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগকে বন্ধ করে দেওয়া, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা, এই দুইটাতেই আমরা দেখেছি যে একটা মতদ্বৈততা তৈরি হয়েছে। পরবর্তীতে দুটো থেকেই তারা অনেকটা বিষয়গুলো থেকে আর সেই অবস্থায় যায়নি। বিষয়গুলো পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তখন বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দলের সাথে বসে সেই বিষয়টি একটা নিরসন হয়েছে। প্রশ্নটা বা জানতে চাওয়াটা হচ্ছে, সেইখানে যেমন একটি আলোচনার ভিত্তিতে একটা সমঝোতা এসেছে, আমরা সবগুলো দলই বিশেষ করে বিএনপি, জামাত বা যাই বলি, বাম ঘরানার দল, ডান ঘরানার দল, সবাই একটা ঐক্য চায়। সেই ঐক্যটা হচ্ছে যে ফ্যাসিজমের বিরুদ্ধে তারা কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানে বিজয় বা প্রাথমিক বিজয় যেটাই বলি এসেছে, সেটিকে ধরে রাখা। তো সেই ধরে রাখার ক্ষেত্রে ঐক্যটা যদি সবাই চায়, তারপরেও থেকে থেকে অনৈক্যগুলো কোত্থেকে উকি দেয় একটু যদি বলেন। আমরা কিন্তু অনৈক্যও প্রচুর দেখছি। আচ্ছা, যে কোনো ঐক্যের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, লক্ষ্যবিহীন তো ঐক্য হয় না। তো এই আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য কী ছিল? সমস্ত পথ এক জায়গায় মিলে গিয়েছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষমতা থেকে অপসারণ ছাড়া আমাদের কোনো আকাঙ্ক্ষারই বাস্তবায়ন হবে না। সে কারণে তো শেষ পর্যন্ত ধাক্কাটা লেগেছিল আওয়ামী লীগ সরকার এবং প্রধানত শেখ হাসিনার বিরুদ্ধে, তাই তো? সেখান থেকে তাহলে সেখানে আমাদের একটা ঐক্য ছিল। আরেকটা ঐক্য ছিল যে গত 3টা নির্বাচন আমরা দেখেছি যে নির্বাচনকে কতভাবে কলুষিত করা যায় তার নানা ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে। 14তে যে ধরনের ঘটনা ঘটেছিল 18তে সেরকম হয়নি, 18তে যেরকম হয়েছিল 24-এ সেরকম হয়নি। কিন্তু প্রত্যেকটার লক্ষ্য ছিল এই যে ক্ষমতায় থেকে তার মতো করে নির্বাচন করা এবং বিরোধী পক্ষকে হয় নির্বাচন থেকে দূরে রাখা অথবা নির্বাচনে তাদেরকে প্রতারণার মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া। ফলে ঐক্যের আর একটা লক্ষ্য ছিল যে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমাদের ঐক্যের আর একটা লক্ষ্য কী ছিল? যে মানুষের মধ্যে দমন পীড়ন চালিয়ে এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যে আমরা বলেছিলাম যে ভয়ের সংস্কৃতি থেকে মুক্তি চাই। কথা বলার জন্য আমাদের ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের অ্যাক্ট নয়, আমরা একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার চাই। ফলে এরকম করে যদি দেখি তাহলে আমাদের কিন্তু ঐক্যের অনেকগুলো জায়গা আছে। কিন্তু যদি এরকম হয় ক্ষমতা আমি আমার মতো করে দেশ চালাবো, এই প্রবণতা নিয়ে কেউ যদি ক্ষমতায় থাকে, সে অন্তর্বর্তীকালীন সরকারে থাকুক আর দীর্ঘমেয়াদী সরকারই থাকুক, তাহলে তার সঙ্গে তো মতের দ্বিমত তো হয়ে যাবেই, তাই না? ফলে আমরা মনে করি যে দ্বিমতের জায়গাগুলো কোথায় সেটা খুঁজে বের করতে হবে, ঐক্যমতের জায়গাগুলো কোথায় সেটা ঠিক করাই আছে। তাহলে আসুন ঐক্যমতের সেই জায়গাগুলোতে আমরা দেখি ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি, এই জায়গায় যাওয়ার জন্য কি কি করা দরকার। সংবিধানের 7-এর ক এবং খ এটা সংশোধন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আনতে হবে। এই ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কেউ যদি বলে পুরো সংবিধানই বাতিল করে দিতে হবে, তাইলে আবার সেখানে একটা দ্বিমত হবে। হ্যাঁ, যদি বলে যে না আমরা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই, আবার কেউ যদি দেখা যায় যে ক্ষমতায় যারা আছেন তাদের স্নেহ নিয়েই রাজনৈতিক দল গঠন করবেন, তাহলে আবার এখানে একটা দ্বিমত দেখা দেবে। আবার যদি কেউ বলে যে আমরা যার বিরুদ্ধে মামলা দেব অথবা যাকে চাকরির থেকে পদচ্যুত করতে চাই সেটাই আমরা করব, তাহলে সেখানেও দ্বিমত দেখা দেবে। ফলে ঐক্যের জায়গাগুলো যেমন আমাদের খুঁজে বের করা আছে, বিরোধের জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়ছে। ফলে বিরোধের জায়গাগুলোকে দূরে সরিয়ে দিলেই তো ঐক্যটাকে সুনির্দিষ্ট করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অন্তহীনকালীন সরকার নয়, অন্তহীন সরকার নয়। ফলে তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার এই কাজগুলো করতে হবে। এই কাজ করে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটা গণতন্ত্রের পথে যাবে। এই প্রশ্নে যেটুকু ঐক্যমত আছে আমাদের মনে এই ঐক্যমত নিয়ে সরকার নিজেও বলেছে সে অন্তহীন নয়, কারণ তারা একটা রূপরেখা দিয়েছে 25-এর শেষে কিংবা 26-এর মাঝামাঝি সময়ে নির্বাচন করবে। তো অন্তহীন যে নয় সেটা মোটামুটি তারা একটা ঘোষণা দিয়েছে। হয়তো সুনির্দিষ্ট তারিখটা এখনও আসেনি, সেটি আপনি বলতেই পারেন। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে নতুন যে ঘোষণাপত্র আসছে সেখানে আসলে যদি নতুন দলই ঘোষিত হয় বা নতুন রূপরেখাই দেয়, আপনাদের প্রত্যাশা কি, সেখানে কি থাকা উচিত? সেটা ধরুন, আমি তো নতুন দলের কাছে আমার প্রত্যাশা করবো না, আমার তো নিজের একটা দল আছে। না, আমরা যেমন ভাই তো নিজের একটা দল আছে। এই গতিরেখা এই পথ চলায় আপনাদের অভিজ্ঞতার জায়গাটা, তারা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, নিশ্চয়ই বলবে। তারা নিশ্চয়ই জনগণের আকাঙ্ক্ষার কথা ওখানে বলবে না। জনগণের আকাঙ্ক্ষা বললে তো সবার সঙ্গে মিলে একটা সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা প্রোক্লামেশন তৈরি করার চেষ্টা করতো, সেটা তো তারা করেনি। ফলে তাদের কাছে আমাদের প্রত্যাশা কিছু নাই। সবগুলো দল কি এভাবে করেছে প্রোক্লামেশন? আপনি যে প্রক্রিয়া, কোনো দলই তো প্রোক্লামেশন করেনি। প্রোক্লামেশন হয়েছিল 1971 সালে 10ই এপ্রিল। সেই প্রোক্লামেশন একটা ভিত্তি ছিল। সেই ভিত্তিটা কি?
যে 70-এর নির্বাচনের মধ্য দিয়ে মানুষ দেখলো যে এই পাকিস্তান আমাদেরকে ক্ষমতা দেবে না, তারপরে তারা 26শে মার্চের ঘটনা ঘটলো, এরপরে 10শে এপ্রিল বললো তাহলে আমাদের যদি এখন স্বাধীনতার দিকে যেতে হয় আমাদের লক্ষ্যগুলো কি হবে, তখন বললেন আমাদের 3টা লক্ষ্য থাকতে হবে, একটা আমরা সাম্য চাই, একটা হলো মানবিক মর্যাদা চাই, আর একটা হলো সামাজিক সুবিচার চাই। এই 3টাকে ভিত্তি করে আমাদের পথ চলতে হবে। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, স্বাধীনতার পর আমাদের বিজয় অর্জনের জন্য লড়াই করতে হবে। এই ছিল তখন আমাদের প্রোক্লামেশন। তাহলে সেই প্রোক্লামেশন একটা দেশব্যাপী একটা নৈতিক ভিত্তি ছিল তার। এবার 5ই আগস্ট ঘোষণা দিতে চায় তাদের, এটা তো তারা দিতে চায়, তারা খেয়াল করুন তারা, ফলে তারা বলতে তাদের সঙ্গে আমার তো সম্পর্ক নাও থাকতে পারে, তাদের সঙ্গে তো কারোর জন্য সম্পর্ক নাও থাকতে পারে। যদি বলতো যে আমরা সবাই মিলে দিতে চাই, তখন না আমরা সবাই বলতাম যে হ্যাঁ ওখানে আমিও একটা পার্ট। আমি তো একটা পার্ট না, আমি একটা পর্যবেক্ষক, আমি একজন দর্শক, আমি পর্যবেক্ষণ করে দেখতে পারি। আন্দোলনে তো আপনারাও ছিলেন, যেটা বলছিলেন জনাব ঠিক আন্দোলনে আপনি কেন এটার অংশ নয়, মানে পৃথক ধরুন আমরা 3জনেই আন্দোলনের অংশ ছিলাম। তারপরে আমি একা একা সব কিছু করতে থাকলাম। তারপরে বললাম আমরা 3জনে যেহেতু আন্দোলনের অংশ ছিলাম, অতএব আপনি আমার কথা মানতে বাধ্য। আপনি কি তখন মানবেন? আপনি তখন বলবেন যে আমরা 3জনে আন্দোলনের সময় একসঙ্গে ছিলাম, কিন্তু আন্দোলনের বিজয়ের পর আপনি তো আমার খোঁজ নেন না। বিজয়ের পর তারা যদি আরেকটু পেছনে যায় আপনার কথা ধরে, তখন কিন্তু তারা একটি রাজনৈতিক সরকার বা সবার সম্মিলিত একটা সরকার ব্যবস্থাও চেয়েছিল, কিন্তু অনেক রাজনৈতিক দল সেটিতে অংশগ্রহণ করেনি বা চায়নি, এরকম বক্তব্য তারা দিয়েছে। তাদের বক্তব্য, কিন্তু তাদের বাস্তবতা কি? আমি বলতেছি বক্তব্য এবং বাস্তবতাটা কি। বক্তব্য যদি হয় সব রাজনৈতিক দল মিলে, তাহলে কি হতো যে জাতীয় সরকার যেটি বলছে, হ্যাঁ শুরুর দিকে তো তারা এরকম না, তারা চায়নি। আন্দোলনকারী সমস্ত দলের একটা সরকার যদি হতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু তখন তো তারা এমন শুরু করলো, এমন বলতেও শুরু করলো 53 বছর আপনারা কি করেছেন। না, সেটা তো অনেক পরে এসে না, তখনও এই কথাটাই ছিল যে আমরাই করেছি। এই যখনই আমরাই করেছি তখন বড় বড় স্টেক হোল্ডার যারা, তারা বললো যে তাহলে এখানে তো আর থাকার জায়গা নেই। যে কারণে দেখুন 48 ঘন্টা টাইম দিয়েছিল রাষ্ট্রপতির অবসারণের, সেটা সফল হলো না কেন? কিন্তু এই মানুষটাই তো 5 তারিখে লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়েছিল। 48 ঘন্টা রাষ্ট্রপতিকে সময় দিয়ে তারা পারলো না কেন? কিংবা যে আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে এত লড়াই, অন্যদের কথা বাদ দেন, বিএনপিরও যে কি বিপুল পরিমাণ ভূমিকা আছে, কি নির্যাতন তারা সহ্য করেছে 15 বছর ধরে, গুমের ঘটনা, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা যখন তারা বললো, বিএনপি সেখানে সাড়া দিল না কেন? বিএনপি সাড়া দেয়নি। কেন দেয়নি? বিএনপি যেটা বলেছে যে বিএনপি নেতা, আমি বলি আমার প্রশ্ন, বিএনপি বলল এইভাবে কোনো দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটাই অগণতান্ত্রিক। তো বিএনপি সেজন্য সেখানে সাড়া দেয়নি। তো ফলে যে দুটো ঘটনা থেকে দেখুন সবার মতামত তারা পেল না। এখান থেকে তাদের একটা হিসাব নেওয়া দরকার ছিল যে আমরা যা বলবো সবাই সেটা মেনে নেবে, এমন নাও হতে পারে। তাহলে কি করতে হবে? আমাদের সবার মত নেওয়ার মতো একটা সেই মানসিকতা থাকতে হবে। ওই যেমন 2 হাত যদি এক করতে হয়, 2টা হাতকে কিন্তু একটু বাঁকা করতে হয়। আমি সোজা করে আমি আমার মতো থাকবো আর ঐক্যবদ্ধ হবে, তা তো হয় না। ফলে তারা মনে হচ্ছে আমরা যেভাবে দেশটা চালাতে চাই সেভাবেই আমরা চালাবো। ফলে বাকিরা সবাই তখন পর্যবেক্ষক হয়ে গেল, এবং পর্যবেক্ষক থেকে সমালোচক হয়ে গেল, সমালোচক থেকে কখনো কখনো তারা কিন্তু প্রতিবাদী হয়ে যাবে। না, কিন্তু তাদের খেয়াল করা দরকার ছিল। ঠিক আছে, কিন্তু তারা কিন্তু পর্যায়ক্রমিকভাবে বারবারই রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে। আপনি যদি দেখেন প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো, সেগুলো কিন্তু হয়েছে। আমি একটা রাজনৈতিক দল করি তো, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি বা নাগরিক কমিটির কথা বলি, তারাও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু বৈঠক করেছে। আমি প্রধান উপদেষ্টার কথা বাদ দিলাম, প্রশ্নটা তিনি উত্তর দিবেন, আমারটা আমি বলি। জি, আমাদের সঙ্গে তারা বসতে আসলেন। হ্যাঁ, বসতে আগের দিন হঠাৎ করে হাইকোর্টে একটা রিট করে দিলেন, কি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং কমিউনিস্ট পার্টি তাদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করে দিতে হবে। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। আগের দিন রাত্রে আমরা শুনলাম এটা করলেন, পরের দিন আবার তারা বললেন এটা ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরের দিন আবার তারা কোর্টে গিয়ে এখান থেকে তারা তাদের এটাকে প্রত্যাহার করলেন। আচ্ছা, তারপরে যখন আমাদের সঙ্গে বৈঠক করলেন, আমরা জানতে চাইলাম যে আমরা মতামত কী বিষয় নিয়ে মত বিনিময় করব। মত বিনিময়টা এই, একটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চাই, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চাই। 2, আমাদের এখানে অতীতের যে সমস্ত কালো আইন আছে সেগুলো বাতিল করতে চাই, এটা আমরা বাতিল করতে চাই। 3, বৈষম্য যত ক্ষেত্রে আছে সে জায়গা থেকে বৈষম্যের অপসারণ চাই। অবশ্যই এই 3 প্রশ্নে কথা হতেই পারে, কিন্তু এখানে কিন্তু এরকম ছিল না আসেন আমরা সমস্ত দল মিলে একসঙ্গে কাজ করি, সেটা তো ছিল না। ফলে আপনি কি বক্তব্য নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসছেন, অনেস্টলি আপনি সেটাই বলবেন, আপনার সঙ্গে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি।
কথা বলে গিয়ে যদি আমি বলি যে আমরা সবাই এক হতে চেয়েছিলাম কিন্তু কেউ আমাদের সঙ্গে এক হলো না, তাহলে কিন্তু সেটাও ঠিক যথাযথ হয় না। আচ্ছা, আমরা কামরুজ্জামান রতন আপনার বক্তব্যটা শুনতে চাই। তিনি তার কথাটা বলেছেন বিএনপির সাথে তো অনেকবার বসেছে, আমরা যেটা দৃশ্যত দেখেছি। সেই ক্ষেত্রে বিএনপির সাথে নিশ্চয়ই এই বিষয়গুলো তাদের আলোচনাও হয়েছে, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আপনারা কেন বলছেন যে তারা আসলে তাদের বক্তব্যটাই দিচ্ছে? দেখেন, মূলত আপনার শুরুটাই কিন্তু করেছেন আগামীকালের যে ওদের ইশতেহার জি, এটা দিবে। 31 ডিসেম্বর দেবে। যদি এইটাই যদি আপনার টপিকস হয়ে থাকে, আপনি নির্ধারণ করেছেন এটা কতটুকু ইম্পর্টেন্স হলে আপনি এটাকে কিন্তু সামনে নিয়ে আসছেন। তা আমার প্রশ্ন, রতন ভাই একই প্রশ্ন, এই ইশতেহার ঘোষণাটা অনেকভাবে অনেক ব্যাপার নিয়ে আপনার সাথে আমার কথা হতে পারে, বাট এই ইশতেহার আপনি কি করতে চাচ্ছেন এইটা নিয়ে কি বিএনপি বা ওনাদের সাথে কোনো কথা হয়েছে? আমি তো মনে করি না। আপনার সাথে কথা হয়েছে, আসেন আমার বাড়িতে আজকে আপনি পোলাও গোশ দিয়ে ভাত খাবেন, ভালো রান্না করেছে, আপনি খেতে আসছেন। কিন্তু ওইখানে যদি আপনি বলেন যে ওদিনকে গিয়ে বলছে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, আপনি যদি মনে মনে মন কলা খান আর এটা যদি আপনার সময়ে আপনি প্রকাশ করেন, সেটা কিন্তু না। আপনার এখন দেশটা কিন্তু জানেন সচেতন, সবাই সতর্ক। এই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মতামতের ভিত্তিতেই কিন্তু জনগণ, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কিন্তু মানুষের আমি কি বলতে চাচ্ছি, আমি কোথায় যেতে মানে যেতে চাচ্ছি, আমি কি করতে চাচ্ছি, সবগুলোই কিন্তু অপ্রকাশিত থাকার কোনো সুযোগ নেই। আমার মনে হয় না, সুযোগ নেই। আমার মনে হয় তাদের উদ্দেশ্য যদি মহৎ হয়, দেশকে ভালোবাসা, গণতন্ত্রকে ফিরিয়ে নেওয়ার, সত্যিকার অর্থে আমরা যারা আছি আমাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নাই। এবং আমরা যেরকম কাউকে ইগনোর করছি না, একমাত্র ফেসিস্ট যারা 3 টার্ম এদের ইগনোর করার তো সুযোগ নেই, তারা কি ইগনোর করছে কিনা আমার তো মনে হয় যেহেতু তারা এটা করছে, আমাদেরকে বলছে, এই উত্তরটা আমরা দেবো কেন? আমরা তো একদিনের জন্য অপেক্ষা করতে চাই যে ওরা আগামীকাল কি ঘোষণা দেয়। ওদের সেই স্বাধীনতা অধিকার সব আছে, কিন্তু সেটা আমাদেরকে কতটুকু অ্যাকোমোডেট করে, কতটুকু তারা সরকারের থেকে, সরকারের ছত্রছায়ায় মানে লালন পালনে তারা কিনা, বা জনগণের উপর ভিত্তি করে। তারা দেখতেছি নাগরিক কমিটি গতকাল 13টা বা মানে বিভিন্ন জেলায় কমিটি করেছে, আমরা তো স্বাগতম জানাই। বাংলাদেশে কেউই আনপ্যারালাল বা প্রতিযোগিতাহীনভাবে দেশ শাসন করুক, এটা তো আমরাই চাই না। তখনই তো দানবের সৃষ্টি হয়। আমরা তো চাই না। রাষ্ট্রটা সবার, অধিকার দল গঠনের সবার আছে। কিন্তু যেই জুলাইয়ের 5 তারিখ, জি, এটা আগস্টের 5 তারিখ যেটা হলো, এইটার পরে মানুষের একমাত্র দাবি কিন্তু হ্যাঁ সংস্কার হবে। যে কেন সংস্কারটা হবে? কারণ অতীতে যারাই শাসন ক্ষমতায় থেকে নির্বাচন করেছে তারা ম্যানিপুলেট করেছে, তারা বিভিন্ন ভোট ডাকাতি, ভোট চুরি, স্থূল কারচুপির যে যত ধরনের আমি মানে ইয়াতে আখ্যায়িত করি সেটা করেছে। কিন্তু মানুষ আর প্রতারিত হতে চায় না এবং ভোটের উপর আস্থা বিশ্বাস রাখতে চায়। এবং ভোটের দিন আমার একটা ভোটের দেওয়ার কারণেই একটা দল, একটা ব্যক্তি, একটা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে বা সেই বিরোধী মানে যাচ্ছে, এই ধরনের একটা স্বচ্ছতা থাকা লাগবে। কিন্তু আগামী দিনে আমি মনে করি আমি আপনি কোটা বা এই যে নাগরিক অধিকার যারাই যেটা করতে চায়, জনগণকে হাইড করার আর নিজেকে ছলচাতুরি করে, আমার মনে হয় না আগামী দিনের কোনো কাজ আমরা কি সম্পন্ন করতে পারবো। কারণ প্রতিবাদের জায়গাটা কিন্তু থেকেই যাবে। আপনি একদিন আমাকে বোকা বানায় রাখতে পারবেন, একদিন আমি চুপ থাকবো, আমি নিশ্চয়ই আমাকে যদি বাইপাস করেন আপনি, আমি পরের দিন কিন্তু আমরা চুপ থাকবো না। সবাই কিন্তু এখন ঐক্যবদ্ধ এবং সবার কনসেনসাস কিন্তু এরকম যে আর কোনো রক্তক্ষয় ছাড়াই যেন আমরা একটা সুনির্দিষ্ট এবং একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই। জি, নিশ্চয়ই। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটু যেতে চাই। সেটি হচ্ছে যে একটি বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। নিশ্চয়ই আপনি দেখেছেন যে চট্টগ্রামে একজন আইনজীবী নিহত হয়েছে, বিশেষ করে যখন চিন্ময় দাসকে গ্রেফতার করার প্রসঙ্গে। আজকে একটি গোষ্ঠী অর্থাৎ বলেছে যে আলিফ হত্যার ঘটনা, অ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনায় মামলার তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। আনু মোহাম্মদ, এটার অধ্যাপক আনু মোহাম্মদ, তার একটি সংগঠন সেটা বলেছে এবং বলেছে যে তার সংগঠনের নাম হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি, এবং বলেছে যে এইটা নিয়ে গ্রেফতার বাণিজ্য এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতো ঘটনাও ঘটছে। আমার জানতে চাওয়া হচ্ছে আলিফ হত্যাটা কি আসলে আড়ালে চলে যাচ্ছে, বা এইটা নিয়ে বাণিজ্য করার যারা তৈরি হচ্ছে তারা কি নিজেদের সাথে এক ধরনের প্রতারণা করছে কিনা? আমাদের দুঃখজনক অভিজ্ঞতা কি এর আগে একটা ছিল গায়েবী মামলা, আরটা ছিল যে কোনো একটা ঘটনায় 10 জনকে আসামি করে 1,500 অজ্ঞাতনামা করা।
এবং তার প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে একটা হয়রানি, চূড়ান্ত অহেতুক হয়রানি মামলা। হয়েছে। আলিম হত্যার পরেও এই ধরনের ঘটনা যখন পুনরাবৃত্তি হলো, মানুষ তখন বলল তাহলে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে পরিবর্তন তো তেমন কিছু দেখলাম না। ডক্টর আনম মোহাম্মদ যখন এই তার এমন কিছু মানুষ, আমি গত পরশু চট্টগ্রাম থেকে এসেছি, এমন কিছু মানুষকে মামলার আসামি করা হয়েছে যাদেরকে এই মামলার সঙ্গে কোনোভাবেই যুক্ত করার প্রশ্নই আসতে পারে না, কিন্তু তাদেরকেও মামলায় আসামি করে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল এটা কি মামলাটাকে দুর্বল করে দেওয়ার জন্য, বা মানে একেবারে মানে হয় না যে অনেক কিছু করে দিলে পরে এটা একটা মামলা দুর্বল হওয়ার তো সুদূর প্রসারী লক্ষ্য, কিন্তু ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে হয়রানি। এখন কারো নাম এই হত্যা মামলার সঙ্গে থাকা মানে কি শুধুমাত্র তার বিরুদ্ধে এক ধরনের শুধুমাত্র সামাজিক সুনাম তো না, সে বাড়িতে থাকতে পারবে না, সে হত্যা মামলার কারণে জামিন পাবে না, এবং তার যদি কোনো ব্যবসা কিংবা কোনো চাকরি বাকরি থাকে সেটা ঝুঁকির মধ্যে পড়বে। তাকে মনস্তাত্ত্বিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে যত ধরনের হয়রানি করা সম্ভব সব কিন্তু হয়রানির মধ্যে পড়বে। এই কারণে থাকবে আইনের একটা ম্যাক্সিম আছে যে যদি কখনো একটা মানে দোষীও আড়ালে চলে যায় তবুও ভালো, তবুও যেন কোনো নির্দোষী হয়রানির মধ্যে না পড়ে। ফলে এটা হলো আইনের ক্ষেত্রে একটা বেসিক ম্যাক্সিম যে কখনো নির্দোষীরা যেন হয়রানির মধ্যে না পড়ে। কিন্তু এই মামলায় আমরা সেটা দেখি নাই। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে মামলায় যে তদন্ত কমিটি করা হয়েছে সেখানে আইনজীবীদেরকে তদন্ত কমিটি করা হয়েছে। আইনজীবীরা বললো এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, কারণ আমার প্রফেশনাল লোকই যদি মারা গেছে, আমি যদি আবার তদন্ত কমিটি করি তাহলে তো ইয়ে হয়, তাহলে সে কারণে তারা সেখান থেকে সরে আসছে। তাহলে এখানে একটা জুডিশিয়াল ইনকোয়ারিং হওয়া এবং জুডিশিয়াল কমিটি হওয়াটা কি শুরুতেই উচিত ছিল না? এগুলো থেকেও মাঝে মাঝে মনে হয় এটা কি একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। মানে জাস্টিস ডিলেড হওয়ার আগে তো প্রথমে তদন্তটাই তো ডিলে হয়ে যাচ্ছে। জি। তো এই জন্য আমার মনে হয় যে এইটা নিয়ে একটু ভাবতে হবে। মোহাম্মদ সেই কথাটাই বলেছেন যে এইটা নিয়ে কিছুটা পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, এবং পানি ঘোলা হলে কিছু মাছও শিকার হয়। ওই যে যেটি বললেন যে কিছুটা আমরা তো দেখেছি এর আগে আসলে গ্রেপ্তার নিয়ে অনেক বাণিজ্য হয়েছে। জনাব কামরুজ্জামান রতনরাই অনেক বাণিজ্যের শিকার হয়েছেন, গ্রেফতার বাণিজ্য। আপনারা তো তখন বলতেনই যে আপনাদের অজ্ঞাতনামা মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে, এরকম অনেক বিষয় যেটা নিয়ে ব্যক্তিগত জীবন থেকে একটু বললেন। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি মুন্সিগঞ্জে রিমান্ডে ছিলাম। আমার ওয়াইফ একটু খাবার দিতে গেছে, তার থেকে ওসি তদন্ত তারেকুজ্জামান সে আমার থেকে 5 লক্ষ টাকা আমার ওয়াইফের থেকে চেয়েছে। এবং আমি আপনাকে বলতে আমার দ্বিধা নেই, আমি সত্যকে আমি লালন করি। আমি এই জুলাই মানে অগাস্টের পরে আমি তাকে খুঁজলাম, সে আমার ওয়াইফ আমাকে জানায়নি। তখন আমি ভিতরে রিমাইন্ডে আমার জীবন বাঁচাবার জন্য সে কিন্তু 5 লক্ষ টাকার থেকে 3 লক্ষ টাকা দিয়েছিল। তখন রতন ভাই আমি তাকে বললাম, সে অলরেডি সারদাতে তার অপকর্মের জন্য ট্রান্সফার। তাকে আমি বললাম আমি বেঁচে থাকলে তুমি আমার 3 লাখ টাকা ফেরত দাও। আমার একবেলা খাবার দিবে রতন ভাই, আমার ওয়াইফের থেকে আমি রাজনীতি করি, 3 লক্ষ টাকা আমি আদায় করেছি, কিন্তু আমার বলতে দ্বিধা নেই। এই যে এইবার যেটা হলো, টাকা আদায় করেছি, জি আমি আদায় করেছি, আমি আদায় করেছি, কারণ আমি এই জায়গায় আমি অন্যায়ভাবে সে আমাকে করেছিল, আমি মনে করি তার একটা শাস্তি হওয়া উচিত। এবং তাকে আমি বলেছি তুমি 1 টাকা আমাকে কম দিলে আমি সেটা টাকাটা নিব না। আমি কিন্তু নিয়েছি, কিন্তু অন রেকর্ড আপনার তো বলছি। এখন বলি এইবারের যে মামলাগুলো হলো, ব্যক্তিগতভাবে মামলা যেভাবে হয়েছে আমি 2টা এটার খারাপ দিক দেখব। সেটা হলো প্রকৃতপক্ষে যারা এটার দোষী তাদেরকে শায়েস্তা করার জন্য যে প্রক্রিয়াতে যে আমাদের যেইভাবে এগোনো উচিত ছিল, আইনগতভাবে প্রতিটি জায়গাকে আমাদেরকে সংযুক্ত করে করা উচিত ছিল, সেটা করে নাই। আর এই ফাঁকে কী করছে কিছু লোক পার্সোনাল গ্রাস থেকে, যেমন আমি একটা জেলায় আমার বলতে দ্বিধা নেই কাদেরকে মামলা দিল আমি জানি না, এবং মামলা দিয়ে এবং মামলা না দেওয়ার মধ্যে এখানে তাদের একটা স্বার্থ ছিল, বাণিজ্য। অফকোর্স বাণিজ্য কিনা বলবো না, তারা এটা করেছে। এবং সারা আমাদের কাছেই, আমি ঢাকাতে আমি বিভিন্ন আমার নেতৃবৃন্দ আছে, তারা জীবনে কোনদিন রাজনীতি করেনি, তাদের নামে মামলা দিয়েছে। এবং মামলা দেওয়ার পরে ধরুন আপনার সাথে আমার একটা জমিনের বিরোধ আছে, কখনো কোনো ব্যবসায়ের বিরোধ আছে, আমি কি করেছি আমার সাথে বিএনপির বা যারা মামলা যারা সংযুক্ত ছিল তাদের সাথে বা ওই পুলিশটার সাথে আমাদের সম্পর্ক ছিল, আমি কি করেছি এরকম বলা হয়েছে ভাই কারো নাম দেবেন, এইভাবে ইনপুট করে নামগুলো দিচ্ছে। এটা কি, এইটা আমি জানি না, বাট এটা হয়েছে। আমি আপনার মাধ্যমে এটা বলি, প্রকৃত
না, আপনি যেটা বলছেন সেটা মানে জুলাই 5 আগস্টের পরে যে পরে মামলাগুলো যেটা হয়েছে, হ্যাঁ, এইটাতে আমরা এটা দেখেছি হয়েছে। অনেক 100 জনের নাম তালিকায় 200 জনের নাম, সেই জায়গাটাতে হ্যাঁ, বলছেন ওই জায়গাটা আলিফ আত্তার মতো এখানেও এরকম মানে ঘটনা এইটাও ঘটেছে। এইবার হয়েছে। আমার মনে হয় আসলে একটা পরিবর্তন হলো, এতগুলো মানুষ জীবন দিল এটার জন্য। আগে ফাঁসিয়ে দেয়া। আগে গায়েবী অজ্ঞাত ছিল, আর এখন ফাঁসিয়ে দিয়ে আমার মনে হচ্ছে আপনার পার্সোনাল গ্রাস থেকে তোরা মামলা দিয়ে দিল। আমার অমুকের সাথে আমার সম্পর্ক আছে, জামাতের সাথে সম্পর্ক আছে, তার ওই জামাতের ওই ইয়াটাকে ধরে ওই পুলিশকে দিয়ে আমি মামলাটা দিয়ে দিলাম। বিশ্বাস করুন, এটা থেকে কিন্তু জাতি মুক্ত চায়। প্রকৃত অপরাধীদের শাস্তি হোক, এটা তো আমরা আপনার সবাই চাই, কিন্তু যারা রাজনীতিই করে নাই, সুতরাং পার্সোনাল লাভ থেকে আপনি তাদের কি এটা করবেন, এটার একটা বারবার কিন্তু প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র যে উপদেষ্টা, সবাই কিন্তু এই ব্যাপারে কিন্তু সচেতন, বা সচেতন হওয়ার পরেও আমার মনে হচ্ছে সঠিকভাবে এর কিন্তু এখনও প্রয়োগটা বাংলাদেশে হচ্ছে না। আমার মনে হয় মানুষের যেন কখনই কনসেপ্ট না হয় যে আওয়ামী লীগ অজ্ঞাত বা গায়েবী দিয়েছে, এখন যে সরকার তার আমলেও কিন্তু পার্সোনালি মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে যে জিনিসটি করে নাই সেই জিনিসটি তাই সে মানে ওইভাবে সে কিন্তু মামলা নিয়ে ওই যে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া, মানে মোট কথা হলো এইখানেও একটা নিজের মধ্যে আমিত্ব দিয়ে এবং আমার পার্সোনাল যে আপনার প্রতি আমার জিজ্ঞাসা আছে ওই থেকে আমি মামলায় ঢুকিয়ে দিলাম। আমার মনে হয় এই জন্য আমাদের এই আত্মহত্যাগুলো এই কারণে হয়নি। আমার একটা বেটার একটা ইমপ্রুভমেন্ট। এরকম মামলার কথা যদি একটু বলি, একজন উপদেষ্টার নামও কিন্তু এই তালিকায় আপনারা দেখেছেন কিনা, এটাকে কিভাবে মানে এটার সাথে এটার কোনো সংযোগ আছে কিনা? এটা হলো না, যেহেতু প্রসঙ্গটি এসেছে, তখন হয় কি একটা ভুল করতে গেলে কিংবা একটা অন্যায় করতে গেলে কখন অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল হয়ে যায়, তো সেগুলো কিছু জিনিস বেরিয়ে আসছে। এখান থেকে ওই ছোট ছোট একটা দুটো ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে উপদেষ্টার ক্ষেত্রে যদি এরকম মানে ভুল হতে পারে, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কত বড় ভুল হয়ে যেতে পারে। যে তালিকায় আছে। এখন উপদেষ্টা তিনি উপদেষ্টা বলে তিনি রেহাই পেয়ে যাবেন, কিন্তু ওই স্কুল শিক্ষক তিনি এটার সাথে জড়িত নয়, অথচ নাম দিয়ে দেওয়া কিন্তু রেহাই পাবেন না। ফলে আমরা মনে করি যে মামলার ক্ষেত্রে খুবই পরিকল্পিত হওয়া উচিত, খুবই সুনির্দিষ্ট হওয়া উচিত, এবং এক্ষেত্রে অনেস্ট হওয়া উচিত। যে অপরাধের জন্য যে দায়ী তাকে সেই অপরাধের জন্যই যেন তাকে আইনের আওতায় আনা হয়। জি, আমরা একটা বিষয়ে জনাব কামরুজ্জামান রতন, আপনার যেহেতু আমরা এখন ঐক্যের কথা বলছি এবং একটা সরকারের পরিবর্তনের কথা বলছি এবং পরিবর্তিত অবস্থায় আপনাদের বিরুদ্ধে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ, তার মধ্যে একটি যদি বলি, যেমন বেশ কয়েকটা দলেরই বলবো, জামাত ইসলাম সহ বেশ কয়েকটি দলের নেতারা অভিযোগ করেছেন যে চাঁদাবাজি বা বিশেষ করে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে আওয়ামী লীগের নেতারা একসময় ছিল সেই জায়গাটিতে আপনাদের নাম আসছে বারবার, কিন্তু কথা হচ্ছে সেই জায়গাটিতে কি আসলে ব্যাপারটি তাই যে আমরা দেখেছি যে বিভিন্ন বাস স্ট্যান্ড বা বাজার বা মানে যে জায়গাগুলোতে হয়, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সেই অর্থে সারা দেশে নেটওয়ার্ক নেই, সেক্ষেত্রে আপনাদের নামটা বারবার বিভিন্ন দল বলার চেষ্টা করছে, সেই অর্থে আপনাকে প্রশ্নটা করা। সেই জায়গাটিতে আমি দেখেছি বা আমরা শুনেছি আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এই কথাটি কিন্তু বলছে যে শুধরে নিতে হবে, নিজেদেরকে পরিবর্তন আনতে হবে। একটু যদি বলেন। নিশ্চয়ই বাস্তবতা নিরিখে বলি, বিএনপি আমরা তো এদেশের মানুষ, আমরা কি কখনো বলেছি আমরা ধোয়া তুলসী পাতা? তারেক রহমান কি বলেছে এটাও পাশাপাশি অপরাধীকে আমি লালন করবো বা অপরাধীকে আমি প্রশ্রয় দিব? নিশ্চয়ই নয়। উনি কিন্তু শেষ পর্যন্ত দেখেন গ্র্যাজুয়ালি উনি কি বলে আসতেছেন। প্রথম হলো শাস্তি দিলেন, শোকজ করলেন কতজনকে, 1000কে বহিষ্কার করলেন। নিশ্চয়ই তারা তো অপরাধী ছিল বলেই তো তারা এটা করেছে। আবার 1200 জনকে উনি শোকজ করেছেন। তারপর কয়েকদিন আগে বলল যে তাদেরকে ধরে এই পাপিষ্ঠ এই কুলাঙ্গারকে ধরে পুলিশে দেন। মানে উনি কিন্তু চেষ্টা করে গেছেন, উনি আন্তরিক কিনা সেটা আপনি দেখেন। সেটা মানে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত আসলে পালিত হচ্ছে না কেন? অর্থাৎ আপনারা যাদের কাছে যারা এই চাঁদাবাজিটা করছে তাদের কাছে তো ভোটের জন্য যাবে যদি হয় আর কি। আসলে আমরা তো যদি আমরা মানুষ হই, এই যে মানুষের সার আপনার কথা বলতেছি, সত্যিকার অর্থে আমি যে কথাগুলো মানুষ যখন শুনবে, এই কাজটা যদি আমার ভিতরে থাকে তাহলে মানুষ কি বলবে যে এটা ডাবল ফেসেস। রাইট, সেই কথা বললে এটা আবার দেশে পরক্ষণে সেইটাই চাচ্ছে। তো মানুষকে কিন্তু যে পরীক্ষার জায়গায় যে আমি এই আপনাদের মাধ্যমে যে আমি বসবো বা আমাকে যে পরীক্ষাটা দিতে হবে, এটা আগে বোঝা উচিত। এবং বুঝে আপনি বলেন ভোট তো আমার পরে, ভোট তো আমি পরে, আমি কোন মুখে ভোট চাইতে যাব? যেই কাজগুলো যে অপকর্মের কারণে একটা আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট দলের মানে ওদের ঐতিহ্য ছাইবর্ষ হয়ে গেছে।
তো ওই নিশ্চয় ওই কাজটা করে আমি ওই কাজটা জায়গায় যদি যাওয়ার করেন, জন্য হ্যাঁ। তো আমি কাজটা করতে কিন্তু পারি একা না। তারেক রহমানের পক্ষে তো সবাইকে নিবৃত করাও খুব আমরা দুঃসাধ্য, যদি কিন্তু সত্যিকার বাইরে আছে অর্থে বেগম দলের খালেদা নেতা জিয়াকে, কর্মীদের তো তারেক দায়িত্ব আছে। রহমানকে, জাতীয়তাবাদী দলকে, গণতন্ত্রকে আমরা ভালোবাসি, এই কাজটা আমরা করতে পারি না, সবারই তো করতে পারি দায়িত্ব না। আছে। তবে আমাদের ভবিষ্যতে আমি মনে করি যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আমরা তো বলি যে হ্যাঁ আমরা তো যাইতেই পারি, আমরা ভোট চাইতেই পারি, তবে তারেক রহমান বা বাংলাদেশে যেই রাষ্ট্র ক্ষমতায় আসবে এই ধরনের অপকর্মের হোতাদের এবং এই সমস্ত যেগুলো জনমানুষ কর্তৃক ধিকৃত তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ চালাবে, এটা সম্ভব না। আমার বক্তব্যটা সেটাই, তার তো প্রচেষ্টা আছে, কিন্তু তিনি একার পক্ষে কি সব দেখা সম্ভব কিনা? দলের নেতাদেরও তো দায়িত্ব আছে, এই তারেক তো রহমান তো আমি চান। তো প্রথম বললাম যে আমার বিবেক বোধের মধ্যে আমার লজ্জা আছে কিনা, আমি এই কাজটা করে হারাম দিয়ে আমি চলবো কিনা। আমার শোনেন, আমার তো বাবা মা, আমি তো ছোট্ট পরিসরে চিন্তা করি, আমার 3 সন্তান, আমি কি মনে করব 3 সন্তানকে আমি বলি যে নামাজ পড়ো, ভালো কাজ করো? দেখ, 3 সন্তান কি সময় কাজ করতেছে না, কিন্তু তো আমি এটা তো বৃহত্তর একটা পরিবার, বিবেকের তাড়না, বিবেকের তাড়না, এবং তাদের মধ্যে ওই বুঝটা পয়দা হইতো, আমার বাবা মা আমার গার্ডিয়ান এটা বলতেছে, দেশপ্রেম, পরিবার প্রেম এবং তারেক রহমান বেগম খালেদা জিয়া আমার দলের যিনি কর্তা ব্যক্তি, আমি তার দল করি, এই জনগণের দলের আদর্শ। পরিচয়ের মাধ্যমে আমি পরিচিত, আমাকে কামরুজ্জামান আমাকে কে চিনে, আমি এই দল করি বলে মানুষকে সম্মান, এবং আমার কর্মকাণ্ডে যদি দল লজ্জিত হয়, তারেক রহমান বেগম খালেদা লজ্জিত, সেই কাজটা তো আমার করা উচিত না। আমি মনে করি আমার সেইভাবে চলা উচিত, এবং আগামী দিনে এইভাবে যদি না চলি আমাদের কারোই কিন্তু ভবিষ্যৎ ভালো না। জি, বুঝতে পেরেছি। নীতি এবং আদর্শ বিবর্জিত হলে আমার বিবেক প্রসূত যেটা মানুষের কর্তৃক নীতি এবং আদর্শের মধ্যে নন্দিত, সেই থাকতে কাজটা হবে। আমার করা উচিত। জি, দর্শক, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুভ সন্ধ্যা।